আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, তোমরা পদার্থ বিজ্ঞানের সপ্তম অধ্যায়টা অর্থাৎ শব্দ ও তরঙ্গ অধ্যায়টা অনেকেরই সমস্যা। আজকে আমি এই অধ্যায়টার সৃজনশীল কিভাবে করতে হয় একেবারে বেস্ট ওয়েতে তুমি শিখতে পারবা। জাস্ট সৃজনশীল, আমি ক খ পড়াচ্ছি না, আমি অত বেসিক আলোচনা করব না, আমি জাস্ট সৃজনশীলটা কিভাবে তুমি করতে পারো। ধরো তুমি কিচ্ছু পারো না, তুমি আসমান থেকে নাজিল হয়েছে, এখন পদার্থবিজ্ঞান পড়তে বসছো, তোমার সামনে পরীক্ষা, এই অধ্যায় থেকে প্রশ্ন করবে, তোমার অ্যান্সার করতে হবে। তো তুমি যদি ওইরকম স্টুডেন্ট হও, ইনশাআল্লাহ আবার এই ক্লাসটা না, আর একটা ক্লাস হয়তো বা লাগতেও পারে, করার পরে ইনশাআল্লাহ তুমি এই অধ্যায় থেকে সৃজনশীল অ্যান্সার করতে পারবা, স্পেশালি গ এন্ড গহ। তো আমরা আজকে আলোচনা করব শব্দ ও তরঙ্গ নিয়ে। তো ফার্স্টে এই অধ্যায়টা যদি আমি শিখতে চাই, তাহলে আমাকে সূত্র নিয়ে কিছু আলোচনা করতে হবে, কিছু সূত্র জানতে হবে। দেখো, তোমরা যারা শিখছো দ্বিতীয় অধ্যায় থেকে, গতি অধ্যায় থেকে, ধরো তুমি একটা অবস্থান থেকে ভিন্ন একটা অবস্থানে আসতে চাও, এই দূরত্বটা ধরো এস, দূরত্ব অতিক্রম করতে চাও, এবং এখান থেকে তুমি ভি ব্যাগ নিয়ে রওনা দিবা, এন্ড এখান থেকে এখানে যাইতে টি সময় লাগে। তাহলে তোমরা নিশ্চয়ই সবাই একটা সূত্র পড়ছো, এই জায়গা থেকে এই জায়গায় আসতে যদি বি ভেগে রওনা দাও এবং টি সময় লাগে, তাহলে এস ইকুয়াল ভিটি। এই সূত্র সবাই শিখছো, এস ইকুয়াল ভিটি না শিখলে শিখে ফেলো। আচ্ছা, অর্থাৎ এখান থেকে এখানে আসলে সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি, সরণের সূত্র, সরণ এস ইকুয়াল ভিটি। এখন কখনো যদি তুমি এখান থেকে এখানে যাও, আবার এখানে আসো, অর্থাৎ তুমি গেছো একবার এস দূরত্ব, আবার এখান থেকে এখানে আসলা এস দূরত্ব, তাহলে কি একটা হয়েছে না দুইটা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। ওই সময় তুমি একবার যাবা, আবার যদি আসো, ওই সময় টোটাল সরণটা হয়ে যাবে 2s ইকুয়াল ভিটি। ওই সময় সূত্রটা এরকম হয়ে যাবে। অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে জানি কি, দেখো তুমি এগুলো নোট করে ফেলবা, স্বাভাবিকভাবে আমরা সরণের সূত্র এস ইকুয়াল ভিটি এটা জানি। বাট বাট যদি কখনো তোমাকে বলে কোনো একটা শব্দ বা কোনো একটা কিছু প্রতিফলিত হয়ে আবার পূর্বের অবস্থা আসছে, অর্থাৎ এখান থেকে ওখানে যাবে, যায় আবার এখানে আসছে, কারণ এটা শব্দের ক্ষেত্রে হইলে এদিকে প্রতিফলিত হয়ে বাধা খাইয়া এস দূরত্ব যাওয়ার ফলে আবার যদি আসে, তাহলে তুমি এস ইকুয়াল ভিটি লিখবা না, ওই সময় সূত্র হবে 2s ইকুয়াল ভিটি, 2s ইকুয়াল ভিটি। তো দেখো, আমরা দুইটা সূত্র শিখলাম। এটা কখন ব্যবহার হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, যখন কি হবে, প্রতিধ্বনি হবে বা প্রতিফলিত শব্দ হবে। প্রতিধ্বনির ক্ষেত্রে, প্রতিধ্বনি, দৈব নয় বেশি, প্রতিধ্বনির ক্ষেত্রেই কেবল এই সূত্রটা তুমি ইউজ করবে। তো আশা করছি তুমি এই সূত্রটা বুঝতে পারছো, যে আমরা কোনো একটা বিন্দু থেকে অন্য কোথাও গেলে এবং ওই বিন্দুতে ফিরে আসলে বাধাকে সূত্র হবে 2s ইকুয়াল ভিটি। এটা কার সূত্র? এটা প্রতিধ্বনির ক্ষেত্রে সরণের সূত্র। এখন তুমি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু এরকম একটা কাজ করতে পারো। দেখো, সপ্তম অধ্যায়ে এই সূত্রটা বেশি লাগবে না, এটার অনেক ইম্পর্টেন্ট, এটা লাগবে 2s ইকুয়াল ভিটি। প্রতিধ্বনি হয়েছে, সূত্র হচ্ছে 2s ইকুয়াল ভিটি। তাহলে টি ইকুয়াল কি হবে বলো তো? টি ইকুয়াল হবে কি 2s ডিভাইডেড বাই ভি হবে না বলো? এইটার থেকে এই লাইনে আসা যায়, অর্থাৎ সময় 2s ডিভাইডেড বাই ভি। তো আমরা তাহলে এই তিনটা সূত্র সবাই একটু শিখে ফেলবো। এই তিনটা সূত্র দিয়ে আমরা, তিনটা না, এই দুইটা সূত্র দিয়ে আমরা এক সেট প্রশ্ন সলভ করবো। তো এখন যেহেতু আমরা সূত্রের আলোচনা করতেছি, সবগুলো সূত্র নিয়ে আলোচনা করি, আরো কিছু সূত্র আছে। দেখো, তাহলে আমরা সরণের সূত্রটা জানলাম। এখন তোমাকে যদি এরকম ভাবে একটা তরঙ্গের চিত্র দিয়ে দিই আমি, এই যে এটা হচ্ছে একটা তরঙ্গের চিত্র, এখানে একটা অর্ধ তরঙ্গ সৃষ্টি হলো, এখানে একটা অর্ধ তরঙ্গ সৃষ্টি হলো, এই দুইটা অর্ধ তরঙ্গ মিললে হয় একটা পূর্ণ তরঙ্গ। এখন এই পূর্ণ তরঙ্গ, দেখো আরো কিছু তরঙ্গ আছে। আচ্ছা, তাহলে এখানে কয়টা তরঙ্গ আছে বলো? এই দুইটা অর্ধ তরঙ্গ মিললে হলো একটা তরঙ্গ।
পূর্ণ তরঙ্গ, এই দুইটা মিললে একটা পূর্ণ তরঙ্গ, অর্থাৎ এখানে দুইটা পূর্ণ তরঙ্গ আছে, সেটা বুঝলাম। এখন এই যে এই বিন্দু থেকে শুরু করে এই বিন্দু, মানে একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য, একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য, একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য, এটা আমরা ল্যামডা বলি। একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকে আমরা ল্যামডা বলি, অর্থাৎ ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এইটা একটু আমাদের জানতে হবে। ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। এখন এখান থেকে শব্দটা এই জায়গায় আসতে, অর্থাৎ একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হইতে যদি আমার পর্যায়কাল লাগে, যদি আবার পর্যায়কাল লাগে টি, এটা অবশ্যই পর্যায়কালের ক্ষেত্রে ক্যাপিটাল টি দিতে হবে। যদি পর্যায়কাল, এটা হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল বা হচ্ছে সময়, তুমি যেটাই বলো সময়। যদি পর্যায়কাল টি এবং তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হয়, এবং এখানে যদি ব্যাগটা বি হয়, ব্যাগ বি দ্বারা অবশ্যই ব্যাগ বোঝাই, ব্যাগ যদি বি হয়, তাহলে এই তিনটা নিয়ে একটা সম্পর্ক স্থাপন করা যায়। কিরকম একটু দেখো, তোমরা শিখছিলে না এস ইকুয়াল ভিটি? তাহলে তরঙ্গের ক্ষেত্রে এখানে এস দিয়ে কি বোঝায়? সরণ বোঝায়। তো তরঙ্গের ক্ষেত্রে সরণ তো নাই, তরঙ্গের ক্ষেত্রে সরণ যেটা, ওইটা হচ্ছে মূলত তরঙ্গ দৈর্ঘ্য। একটা তরঙ্গের ক্ষেত্রে নিয়ে আলোচনা করলে এটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যে আমরা কি বলি? ল্যামডা বলি। আগে যেহেতু শিখছিলাম এস ইকুয়াল ভিটি সরল দূরত্বের ক্ষেত্রে, তরঙ্গের ক্ষেত্রে আসলে আমরা এই এস এর জায়গায়, দেখো এটা কোনো নিয়ম টিয়ম কিছু না, এটা হচ্ছে আমি বোঝানোর ট্রিক্স, মুখস্থ করা একটা সূত্র মুখস্থ করাবো তোমাকে। এভাবে একটু দেখো, আমরা তরঙ্গের ক্ষেত্রে স্পেশালি এদিকটা টপিক দিতে পারে, এটা হচ্ছে তরঙ্গের ক্ষেত্রে আসলে যেটা করতেছি এখন। হ্যাঁ, তো তরঙ্গের ক্ষেত্রে এস এর জায়গায় আমরা বসাবো ল্যামডা, একটা তরঙ্গের ক্ষেত্রে, একটি পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে। একটি পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে, পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে দেখো, একটি পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে ও যে দূরত্বটা অতিক্রম করবে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের, তো এস এর জায়গায় তুমি বসাইতে পারো ল্যামডা, ভি এর জায়গায় ভি থাকুক। একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হইতে কি পরিমাণ সময় লাগে, ওইটা হচ্ছে ক্যাপিটাল টি, মানে পর্যায়কাল টি। এন্ড তুমি চাইলে এটা এরকম করতে পারো যে এই ল্যামডা থাকুক, এখানকার টিটা যদি এদিকে চলে আসে, তাহলে এটা হবে 1/t, আর এখানে থাকবে শুধু ভি। ঠিক আছে, ওকে। এখন তুমি দেখো এই ল্যামডা ইন্টু 1/t, তোমাকে আরেকটা জিনিস জানতে হবে। 1/t মানে হচ্ছে একক সময়ে তরঙ্গের সংখ্যা। তো একক সময়ে তরঙ্গের সংখ্যা, এইটা একটু জানা নিতে হবে। এফ ইকুয়াল 1/t, একটু সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। মানে কম্পাঙ্ক, এফ দিয়ে ফ্রিকোয়েন্সি বোঝায়, কম্পাঙ্ক বোঝায়। এফ ইকুয়াল 1/t। তুমি যদি চাও টি ইকুয়াল, তাহলে আবার 1/f লিখতে পারবে, অর্থাৎ এফ ইকুয়াল 1/t, আবার টি ইকুয়াল 1/f। এই দুটো সূত্র একটু জানা নিবা। এটাতে কি বোঝাবে? ফ্রিকোয়েন্সি, এফ দ্বারা ফ্রিকোয়েন্সি বোঝাবে। কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে একক সময়ে যে কয়টা পূর্ণ স্পন্দন দেবে তার সংখ্যা। যদি 1 সেকেন্ডে 2টা স্পন্দন দেয়, 2টা স্পন্দন মানে এই যে একটা স্পন্দন দিল, পূর্ণ স্পন্দন। মানে 1 সেকেন্ডে যদি 2টা মানে স্পন্দন দেয়, তাহলে তার কম্পাঙ্ক হয় 2। তো এইটা সূত্রের মাধ্যমে লেখলে এইভাবে লেখা হয়, এফ ইকুয়াল 1/t, একক সময় পূর্ণ স্পন্দন সংখ্যা। তাইলে তুমি এই সূত্রটা মনে রাখবে। তাহলে এখান থেকে যে 1/t এর জায়গায় দেখো, এই ল্যামডা থাকুক, 1/t এর পরিবর্তে আমরা কিন্তু চাইলে এফ লিখতে পারি, আর এদিকে থাকতে হচ্ছে ভি। অর্থাৎ তুমি চাইলে ভি ইকুয়াল, সুন্দর করে ভিটা আগে লিখলাম, একটা এফ ল্যামডা, এই একটা জিনিস লিখতে পারি। অর্থাৎ আমরা অনেক জল্পনা কল্পনার পরে, অনেক কিছু বোঝার পরে, এই যে এফ ইকুয়াল ভি থেকে তুলনা করে আমরা হচ্ছে ল্যামডা ইকুয়াল ভি ক্যাপিটাল টি লিখলাম। তো এইটাকে আমরা টিটার এইদিকে নিয়ে আসলাম, 1/t করলাম, দেন আলটিমেটলি বি ইকুয়াল এফ ল্যামডা পাইলাম। এই যে বি ইকুয়াল এফ ল্যামডা, এই সূত্রটা তোমার জানতে হবে, আর কিছু জানা দরকার নেই। তো ভি ইকুয়াল এফ ল্যামডা জানবা, এটা মুখস্থ করে ফেলবা। তাহলে দেখো আমরা 4 নাম্বার সূত্র হিসেবে আমরা
4 নম্বর সূত্র হিসেবে আমরা লিখতে পারি v ইকুয়াল f ল্যামডা। এখানে v দ্বারা কি বোঝায়? অবশ্যই v দ্বারা বেগ বোঝায়, এটা শব্দ হইলে শব্দের বেগ। এন্ড v আবার মাধ্যমের উপর ডিপেন্ড করে, বাতাস মাধ্যমে একরকম শব্দের বেগ হয়, পানি মাধ্যমে আরেক রকম হয়, আবার হচ্ছে লোহা মাধ্যমে আরেক রকম হয়। তো ওইটা ভিন্ন হিসাব। f দিয়ে কি বোঝায়? f দিয়ে ফ্রিকোয়েন্সি বোঝায়, ল্যামডা দিয়ে কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়। দেখো তুমি একটা কাজ করে নোট করো, এভাবে লেখো v দ্বারা বোঝায় বেগ, f দ্বারা বোঝায় কি? f দ্বারা বোঝায় কম্পাঙ্ক, কম্পাঙ্ক। আর ল্যামডা দ্বারা কি বোঝায়? ল্যামডা দ্বারা বোঝায় তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। v ইকুয়াল f ল্যামডা মুখস্থ করে ফেলবে, এটা অনেক ইম্পর্টেন্ট। আর এখানে একটা শিখলাম কি, 2s ইকুয়াল v, এটা থেকে চাইলে t ইকুয়াল 2s/c। আমরা এই পার্টটা দিয়ে কিন্তু অঙ্ক করব এক টাইপের, নিচে যেগুলো আলোচনা করতেছি এগুলো দিয়ে এক টাইপের অঙ্ক করব। এই পার্টটা দিয়ে গহ নাম্বারে অনেক প্রশ্ন আসে। এখন যেটা লিখতেছি তোমরা দেখো, যারা ক্যালকুলেশন পারো, তুমি চাইলে v ইকুয়াল f ল্যামডা লিখছো না, এদিক থেকে চাইলে f ইকুয়াল, দেখো f এদিকে ফিক্সড রাখো, এই ল্যামডাটা এদিকে নিয়ে আসো, f ইকুয়াল তাহলে v ভাগ ল্যামডা করতে পারো। অর্থাৎ এই সূত্র থেকে এই সূত্রে আসা যায়, এই লাইন থেকে এই লাইনে আসা যায়, তুমি এক লাইন ক্যালকুলেশন করলেই বুঝবে। তাহলে আবার দেখো এই কম্পাঙ্ক সমান, দেখো v ইকুয়াল যেমন f ল্যামডা, f ইকুয়াল v ভাগ ল্যামডা, এইটাও তুমি চাইলে মুখস্থ করে ফেলতে পারো। 6 নম্বরে দেখো আরেকটা দেখি, এই সূত্র থেকে 3টা সূত্র বানাবো। আবার ল্যামডা ইকুয়াল কি হবে? ল্যামডা ইকুয়াল একটা নিচে চলে আসবে v এর, অর্থাৎ v ডিভাইডেড বাই f হবে। ল্যামডা ইকুয়াল v ডিভাইডেড বাই f। তো এই পার্টটা দিয়ে আমরা প্রচুর রকমের, মানে অনেকগুলা গ নাম্বার প্রশ্ন সলভ করব। এইটা দিয়ে অনেকগুলা গহ নাম্বারের প্রশ্ন সলভ করবো। এই দুইটা প্রশ্ন আমাদের মানে এই দুইটা পার্টের কি বলে সূত্রগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। সবগুলা মনে রাখা লাগবে না, তুমি জাস্ট এখান থেকে এইটা মনে রাখবে, এখানকার আলোচনা সব বাদ, তুমি জাস্ট এখান থেকে এইটা মনে রাখবে, এটা মনে রাখলে বাকি 3টা ডান। এখান থেকে শুধু প্রতিধ্বনির ক্ষেত্রে এইটা মনে রাখবা, আর এটা মনে রাখলে t ইকুয়াল 2s ডিভাইডেড বাই v লিখতে পারবা, ক্যালকুলেশন করলেই দেখবা। শুধুমাত্র এই দুইটা সূত্রই তুমি মনে রাখবা, দেন কিভাবে করছি একটু প্র্যাকটিস করবা সূত্রগুলো, বাকিগুলো বানানো শিখবা আসলে। তো তুমি দেখো এই সূত্র জানলে তুমি f বাইর করতে পারবা, ল্যামডা বাইর করতে পারবা, v বাইর করতে পারবা। বাকি এলিমেন্ট গুলা লাগবে কি? লাগবে কম্পাঙ্ক লাগবে, তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। অর্থাৎ এখানকার 3টা এলিমেন্ট আছে, বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য। এই 3টার মধ্যে যে কোনো 2টার মান দেয়া থাকলে, যদি কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য মান দেওয়া যায়, তাহলে v এর মান তুমি বাইর করতে পারবে। অর্থাৎ এই 3টার মধ্যে যে কোনো 2টাই যদি দিয়ে দেয়, আবার যদি বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দেয় তাহলে কম্পাঙ্ক বের করতে পারবে। আবার যদি বেগ এবং ফ্রিকোয়েন্সি দিয়ে দেয় তাহলে আবার তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারবে। তুমি চাইলে এভাবে 3টা মান, যদি 2টা মান দেয়া থাকে তাহলে পরবর্তী যে মানটা বাকি থাকে ওটা বাহির করতে পারবা এই সূত্রগুলো দিয়ে। আমরা এই সূত্রগুলো আর এটা দিয়ে আমরা একটা দারুণ জিনিস এখনই শিখবো। তো সূত্র প্রায় শেষ, কিন্তু আরো একটা সূত্র বাকি আছে, যেটা হচ্ছে তোমার এইগুলারে ব্যাকআপ দিবে। যেমন তোমার আরেকটা জিনিস লাগবে, যেটা জানা লাগবে, সেটা হচ্ছে দেখো শব্দের ক্ষেত্রে, যেহেতু অধ্যায়টার নাম হচ্ছে শব্দ ও তরঙ্গ, তাহলে শব্দের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে শব্দের ব্যাগটা আসলে তাপমাত্রার উপর ডিপেন্ড করে। শব্দের ব্যাগটা তাপমাত্রার উপর কিভাবে ডিপেন্ড করে? শব্দের ব্যাগ ভি টেম্পারেচারে টি দ্বারা প্রকাশ করি। এই শব্দের ব্যাগটা টেম্পারেচারের বর্গমূলের সমানুপাতিক। এইটাকে 2-3 লাইন ক্যালকুলেশন করলে এরকম একটা সূত্রতে আসা যায় যে v ডিভাইডেড বাই v নট ইকুয়াল রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট। এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র। ফার্স্ট এটা দিয়ে আমাদের ম্যাথ করে শিখতে হবে। এটা v ডিভাইডেড বাই v নট ইকুয়াল রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট। এখন দেখো এটারে কেউ প্র্যাকটিস করতে গিয়ে কেউ চাইলে এরকমও লিখতে পারতো v1 ডিভাইডেড বাই v2, তাহলে এখানে কি হবে? রুট ওভার t1 ডিভাইডেড বাই t2, কেন v1 আর t1, v2 আর t2।
এরকম করতে পারতো। আবার কেউ চাইলে কিন্তু এরকম লিখতে পারতো, টি সরি সরি কেউ চাইলে কিন্তু ভি ডিভাইডেড বাই ভি প্রাইম, তাহলে কি করবো বলো তো, টি ডিভাইডেড বাই টি প্রাইম, এটাও লেখা থাকে। এখানে প্রাইম থাকলে এখানে প্রাইম, এখানে সিঙ্গেল থাকবে। সো তোমার এত দরকার নেই তো, তোমার শুধুমাত্র এই একটা সূত্রই দরকার, বুঝছো? এটার থেকে তুমি চাইলে লিখতে পারবা। তাহলে আমাদের 7 নম্বরের যে সূত্রটা, সেটা আমরা এখানে নোট করি। 7 নম্বরের সূত্রটা কি ছিল? ভি ডিভাইডেড বাই ভি নট ইকুয়াল রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট। দেখো এসএসসি এই সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ যদি তুমি পড়তে চাও, এই যে 7টা সূত্র আছে, এই 7টা সূত্র, ভাই 7টা সূত্র না তো, সূত্র হচ্ছে মূলত কয়টা, দেখো মূলত আচ্ছা সূত্র এই 3টা, এই যে আমি লাল মার্কিং করলাম, বাকিগুলো কি সূত্র আসলে এইটা এইটা এটা, বাকিগুলো তো তুমি বাকি একের থেকে বানাইতে পারবা, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, আমি বললাম যে প্রচুর গ নাম্বার করতে পারবো, প্রচুর গ নাম্বার করতে পারবো, এই সূত্রটাও অনেক গ নাম্বারের ক্ষেত্রে কাজে লাগে। আমি যদি একটু দেখিয়ে দিই যে এটা অনেক গ নাম্বারের জন্য লাগবে, এইটাও অনেক গ নাম্বারের জন্য লাগবে। আর কি শিখলাম, ধরো তুমি দেখো এটা তো পড়লাম, তাহলে দেখো আরেকটা সূত্র একটু তুমি শিখবা, সেটা হচ্ছে 8 নম্বরের ক্ষেত্রে আমি যদি বলি, ওই যে একটু আগে যে বললাম f ইকুয়াল 1/t, আবার 9 নম্বরের ক্ষেত্রে ধরো t ইকুয়াল 1/f, ভাই এই ডিজাইন তাইলেই হবে, তাহলেই হবে। আর আশা করি তুমি f মানে কি t মানে কি এটা বুঝো। দেখো এখানে f দিয়ে কম্পাঙ্ক বুঝাইছি, t দিয়ে কি হবে বলো, t দিয়ে পর্যায়ক্রমভাবে এটা লিখে দিয়েছিলাম মনে হয়, তোমরা স্ক্রিনশট দিয়েও আগেরটা একটু দেখে নিও, পর্যায়ক্রম তাহলে সব লিখে দিয়েছিলাম। এখন তোমার কাজ কি, এই অধ্যায়টা যে সময় তুমি শুরু করবে আমার সাথে, আমি তো বেশ কয়েকবার বললাম, তুমি এটার একটা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও দিয়ে তুমি এইভাবে একটু সাজায় নাও, এই পার্টটাই সাজায় নাও, এটা বারবার পড়ো, যেগুলো লাল মার্কিং করছি এগুলো বারবার দাগাও, বারবার পড়ো। ভি ইকুয়াল এফ ল্যামডা, ভি ইকুয়াল এফ ল্যামডা, ভি ভাগ ভি নট ইকুয়াল রুট ওভার টি ভাগ টি নট, টু এস এস ইকুয়াল ভি টি, প্রতিধ্বনির ক্ষেত্রে বারবার পড়ে এইটা জাস্ট কভার করে নাও। যদি এটা হয়ে যায় তাহলে চলো আমরা এখন এইটা নিয়ে আলোচনা করবো, প্রচুর পরিমাণে আমরা গ নম্বর প্রশ্ন সলভ করবো। তো সূত্রগুলো যদি আমাদের শেখা হয় তাহলে দেখো আমি তোমাকে কিছু প্রশ্ন করছি। বায়ুতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ কত? বায়ুতে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ, এই যে আবার পানিতে 25 ডিগ্রি বা লোহাতে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ আমি তোমার থেকে জানতে চাইছি। এখন তুমি কিভাবে করবে? দেখো এইটা যদি করতে চাই, আমি লাল মার্কিং যেগুলো দিই এগুলো আসলে তুমি মুখস্থ করে ফেলবা, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। আগে যেই সূত্রগুলো লাল মার্কিং করছে 3-4টা, ওটার মুখস্থ করবা। এখন দেখো এই ডেটাটা একটু জানতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, মাস্ট করতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে বায়ুতে শব্দটা 330 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে? 660 মিটার। মানে তোমাকে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে শব্দের বেগটা মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো, মানে প্রতি সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। তবে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এই ডাটাটা একটু জেনে নিবা। পানিতে এই দেখো, পানিতে এই শব্দের বেগটা আবার বাইরে গেছে, 1490 মিটার পার সেকেন্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। একটু কয়েকবার পড়বা, নৈর্দিক আসতে পারে, এটা অনেক ইম্পর্টেন্ট। লোহাতে শব্দের বেগ, দেখো আমি পানিতে শব্দের বেগ এটাতে কি লিখছি, ডব্লিউ দিয়ে ওয়াটার বুঝে ডব্লিউ নট লিখছি, দরকার নেই। আর লোহা দিয়ে আয়রন, আয়রন মানে লোহা, এই জন্য আই নট লিখছি। নট কেন লিখছি, এটা নট করবা। বায়ুতে শব্দের বেগ ভি নট, যে নিচে ছোট্ট করে শূন্য থেকে এটা নট করতে হয়, তাহলে ভি নট সমান 330 মিটার পার সেকেন্ড। এটাতে কি বোঝায়, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগটা বোঝায়। এটাতে কি বোঝায়, পানিতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ। এটাতে কি বোঝায়, আয়রনে বা লোহাতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ 5130, 1490, 330। এন্ড এর থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা একটু জানি, বাকিগুলো ইম্পর্টেন্ট অত বেশি না, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড।
এখন তোমার প্রশ্ন করলাম বায়ুতে 30°C তাপমাত্রা শব্দের বেগ কত। এখন তোমরা একটু আমারে বলবা যে স্যার শব্দের বেগ আর তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক আমরা শিখছিলাম, আমরা জানি কি শিখছিলাম, v/v0 equal √T/T0। এখানে দেখো এই যে এই প্রশ্নটা আমি করতেছি, এটা ধরো 1 নম্বর প্রশ্ন, তাইলে এটা 1 নম্বরের সলভটা ধরো, তারপরে এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর, 4 নম্বর দিলাম, এইটা সলভ করতেছি 1 নম্বর প্রশ্নটা। এরকম প্রশ্ন যখনই পাবা v/v0 equal √T/T0। এখানে দেখো এই সূত্রটা বসাইছো মানে তুমি কিন্তু এই ডেটাগুলো অটো জানো। অটো বলতে T0 মানে কি, টেম্পারেচার। তুমি না জানো T0 মানে 0°C তাপমাত্রা, টেম্পারেচার মানে কত, 0°C। এন্ড এখন একটু জানতে হবে এই যে 0°C, এইটার একটু কেলভিনে নিতে হবে। তাহলে সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতে হলে টেম্পারেচার যেটা আছে সেটা 273 দিয়ে যোগ করতে হবে। তাহলে 0 + 273 মানে কত হয়ে গেল, 273 কেলভিন। অর্থাৎ T0 এর মানটা তুমি এখন জেনে গেছো, কত হইল, 273 কেলভিন। তাহলে T0 মানে 0°C। এখন বলো তো T0 তো জানলা, তুমি কি V0 জানো? জি স্যার, 0°C তাপমাত্রা শব্দের বেগ আমার মুখস্থ আছে। মুখস্থ কত স্যার? এটা আমি মুখস্থ করতেই হবে, 330 মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড। এখন দেখো তোমাকে টি এর মানটা দিয়ে দিছে, টেম্পারেচার মানে এই যে 1 নম্বর প্রশ্ন, বায়ুতে 30°C তাপমাত্রা শব্দের বেগ কত, 30°C না টি এর মানটা। সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতে হলে কি করতে হয়, এই যে সেন্টিগ্রেড যেটা আছে 30 থাকুক, সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতে হলে 273 যোগ করতে হয়। তাহলে সেন্টিগ্রেড আর থাকবে না, এটা হয়ে যাবে কেলভিন, অর্থাৎ এটা হয়ে যাবে 303 কেলভিন। যোগ করো, করলে 303 কেলভিন পাবো। তাহলে দেখো তুমি T0 জানো, V0 জানো, T জানো, তোমার বাইর করতে হবে এই যে 30°C তাপমাত্রা শব্দের বেগ Vটা, এটা বাইর করতে হবে। কারণ T0, V0, TV এর মধ্যে সম্পর্ক তো আমরা এটা করছিলাম। এন্ড এখানে মানটা একটু বসাই দাও, মানটা বসাই দাও। তাহলে বলো, আমি তো V এর মানটা বাহির করতেছি, থাকুক না। V0 এর মান কত, 330 √T, what is T, এই 303, T0 এর মান কত, T0 এর মান হচ্ছে 273। এইটাকে দেখো তুমি এরকম করতে পারো কিনা, এই এখানে ভাগ অবস্থায় আছে, এটা যদি তুমি পক্ষান্তর করে দাও এটা গুণ অবস্থায় চলে যাবে। অর্থাৎ ভিটা যদি এখানে রাখো, এই ভি কে যদি এখানে রাখো, তাহলে এ এখানে চলে যাবে এটার পাশে, গুণ অবস্থায় 330 √, এনে যা আছে ভিতরে তাই থাকবে, 303/273। তো দেখো এই যে এই মানটা থাকলো, নিচের এখানে চলে আসে। তো এখন তুমি এটাকে ক্যালকুলেট করো, দেখো 30°C তাপমাত্রা শব্দের বেগটা কত। এভাবে তুমি চাইলেই বের করে ফেলতে পারো। একটু সবাই ক্যালকুলেটর নাও, এটা ক্যালকুলেট করো। তো ঠিক আছে, এটা মানটা কত হয়, মোস্ট প্রবাবলি 347 বা 46.65 হবে। ক্যালকুলেট দিয়ে একটু করবা, যা হয় তা, আমি ক্যালকুলেট দিয়ে এটা করবো, এটা বাড়ির কাজ, সবাই এটা করবা। 30°C তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ কত। এবং সেম প্রসিডিউর ফলো করে 50°C তাপমাত্রায় শব্দের বেগটা বাহির করতে পারবা না বায়ুতে, কি করবা, এটা সেম থাকবে, এখানে জাস্ট 30 এর জায়গায় 50 দিবে, এই মানটা কি চেঞ্জ হবে। তো এখন দেখো আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা পড়ব, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 80%। তো তোমরা এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এরকম একটা উদ্দীপক দেয়া থাকবে, তোমাকে বলবে এই যে লোক শব্দ করছে দেয়ালের দিকে মুখ কইরা, দেয়ালে শব্দটা বাড়ি খেয়ে আবার ওনার কাছে আসবে, উনি কি প্রতিদিন এটা শুনতে পাবে কিনা, মানে এই শব্দটা উনি বাড়ি খেয়ে আবার ওনার কাছে আসলে উনি কি ওই শব্দটা শুনতে পাবে কিনা, বা তাপমাত্রা বাড়াই বা কমাই বা উনি কি শব্দটা তাও শুনতে পাবে কিনা, এরকম প্রশ্ন থাকবে। বা আরেকটা প্রশ্ন থাকতে পারে, এটা আমরা লিখবো 3 নম্বরে, যে উনি এনে শব্দ কইরা উনি পেছনের দিকে দৌড় দিচ্ছে,
তো শব্দটা যাইতে যাইতে ও তো পিছনে চলে আসবে, তারপরেও প্রতিধ্বনি শুনবে কিনা, বা শব্দ বেরো সামনের দিকে দৌড় দিছে তারপরেও কি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো এখন সলভ করো, অনেক ইম্পর্টেন্ট। আশা করি তুমি অনলাইন জগতে এর থেকে ভালো পাবা না, ইনশাল্লাহ। আমি মানে একটু গর্ব করেই বলতেছি। তো অনেক অনেক ভালো পড়াইতে পারে, বাট আমি আমার দিক থেকে শ্রেষ্ঠ আমি মনে করি। তুমি দেখো বুঝো কিনা। তো তো দেখো, আমি এই পার্টটা পড়তে হলে তোমাকে যেটা জানতে হবে, মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল, মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। এটা কি? আসলে মানুষ একটা শব্দ শোনার 0.1 সেকেন্ড পর আরেকটা শব্দ শুনতে পায়। এই 0.1 সেকেন্ডের মধ্যে অন্য কোনো শব্দ আসলে মানুষের মস্তিষ্ক এটা রিসিভ করতে পারে না। ততক্ষণ মানুষ যে শব্দটা শুনে ওইটা নিয়ে একটু মানুষের মস্তিষ্ক কাজ করে। তো এই জন্য বলা হয় মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। মুখস্থ করবে। তাহলে দেখো একটু এখানে যদি বুঝো, তুমি মনে করো এখন একটা শব্দ করলাম হ্যালো, এটা শুনতে পাইছো, আবার হ্যালো কইলে ওই শব্দটা 0.1 সেকেন্ড পরে শুনতে পাবো। এর আগে মনে করো 0.01, 0.05, 0.09 এই সময়ের মধ্যে যদি আরো ধরো আমি হ্যালো করতেছি, হ্যালো 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 অনেক দ্রুত হ্যালো করতেছি, 0.1 সেকেন্ডের আগেও হ্যালো একটা উচ্চারণ করতেছি, তাহলে মাঝখানে যে হ্যালো কথাগুলো আমি বলতেছি ওগুলো তুমি শুনবা না। প্রথমটা শুনবা আর শেষে 0.1 সেকেন্ড পরে গিয়ে যেসব হ্যালোটা আসবে ওইটা শুনতে পাবো। তো মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। এটা দিয়ে তুমি জাস্ট সিম্পলি এটা বুঝবা যে মানুষ একটা শব্দ শুনলে তার ঠিক 0.1 সেকেন্ড পরে আরেকটা শব্দ শুনবে, এর মাঝখানে অন্য 1000টা শব্দ আইলে ওই শুনতে পাবে না। এইটা একটু মনে রাখবা। একটা শব্দ শোনার 0.1 সেকেন্ড পর্যন্ত এই শব্দটা নিয়ে মস্তিষ্ক কাজ করতে থাকবে, বাকি 0.1 সেকেন্ড পরে আরেকটা শব্দ শুনবে, এর মাঝখানে কোনো শব্দ আসলে ওটা শুনতে পাবে না। যদি এটা জানো তাহলে এগুলো শব্দ আলাদা। তো দেখো, তো এটা বুঝলা আশা করি। একটা সময় শুনছো 0.1 সেকেন্ড পরে অনেক আরো শব্দ আসলে ওগুলো শুনতে পাবা, এর মাঝখানে কোনো শব্দ আসলে শুনতে পাবা না। তো এইটা আসলে এইভাবেই আসছিলাম, এটা বুঝতে দিই। তাহলে আমরা কি শিখে ফেললাম? মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। এখন দেখো, তাহলে আমি যদি একটা শব্দ করার 0.2 সেকেন্ড পর আরো একটা শব্দ করি, তাহলে ওটার প্রতিধ্বনি কি শুনতে পাবো? অবশ্যই পাবো, কারণ 0.1 সেকেন্ড পরে আমি আরেকটা শব্দ, 0.3 সেকেন্ড পরে কি প্রতিধ্বনি শুনতে পাবো? ইয়েস পাবো। 0.1 সেকেন্ড পর কি প্রতিধ্বনি শুনতে পাবো? হ্যাঁ পাবো। 0.09 সেকেন্ড পরে কি প্রতিধ্বনি শুনতে পাবো? না, পাবো না। কেন? কারণ এইটার থেকেও কম এই শব্দের আগে কোনো শব্দ এলে প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে 0.00999 সেকেন্ড পরে কি প্রতিধ্বনি শুনতে পাবো? না, পাবো না। এগুলো অনেক ছোট, এটার থেকেও ছোট এগুলো সব। তো এইটা যদি বুঝো দেন আমরা এখন চলো ম্যাথ করি। এখন ধরো এরকম একটা ব্যাপার আছে যে এখানে একটা রিফ্লেক্টর আছে, মানে প্রতিফলক আছে, কেন কেউ একজন একটা শব্দ তৈরি করলো। হ্যাঁ, শব্দ তৈরি করলো। এই যে সিম্বলটা দিলাম এটা আসলে শব্দের সিম্বল। হ্যাঁ, শব্দের এরকম তোমরা দেখবা বিভিন্ন স্পিকারে লাগানো থাকে। এখান থেকে দূরত্ব মনে করো 17 মিটার। এই রিফ্লেক্টর মানে আর দিয়া রিফ্লেক্টর বা প্রতিফলক বোঝায়। রিফ্লেক্টর, FLECTOR, রিফ্লেক্টর বা প্রতিফলক। প্রতিফলক অর্থাৎ এখানে শব্দ করলে দেয়ালে বাধা খাবে আবার আসবে। তোমরা অনেক সময় দেখবা বড় হল রুমে গেলে এরকম শব্দের প্রতিধ্বনি শোনা যায়, বা দূরে কোনো বড় দেয়াল থাকলে কখনো জোরে শব্দ করলে ওই শব্দটা আবার রিপিট হয় মনে হয়। তো এরকম দেখবা তোমরা রিফ্লেক্টর বা প্রতিফলক। শব্দ বাধা খেয়ে শব্দটা যাচ্ছে 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 আবার ফিরে আসবে। তাহলে এই যে প্রতিধ্বনির ক্ষেত্রে দেখো, এখানে ধরো শব্দটা যে যাইতেছে এই শব্দটার বেগ ধরো দেয়া আছে 330 মিটার পার সেকেন্ড। তুমি বুঝে গেছো এটা বি নট, মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি অত কিছু বললাম না, আমি ধরলাম যে ভি হচ্ছে 330 মিটার পার সেকেন্ড,
আর এই যে দূরত্বটা এখান থেকে রিফ্লেক্টরের দূরত্ব এটা হচ্ছে 17 মিটার। উৎস থেকে যেখান থেকে শব্দ তৈরি করছে ওখান থেকে 17 মিটার দূরে। এখন আমি তোমার প্রশ্ন করলাম যে এই লোকটা কি প্রতিধ্বনি শুনবে কিনা। তোমার শর্ত কি প্রতিধ্বনি শোনার? সময় বের করতে হবে। সময় যদি 0.1 এর থেকে বড় হয় তাহলেই প্রতিধ্বনি শুনবো, এর থেকে কম হলে প্রতিধ্বনি শুনতাম না। শেষ, সিম্পল হিসাব। সময় 0.1 এর থেকে বড় হলে প্রতিধ্বনি শুনবো, এছাড়া প্রতিধ্বনি শুনবো না। তাহলে আমরা সময় বের করবো। তো এটা রিফ্লেক্টরের ক্ষেত্রে একটা সূত্র না আমরা শিখছিলাম। কি সূত্র শিখছিলাম বলো তো? দেখো, শিখছিলাম না 2s equal vt। তাহলে বলো তো t equal কি হবে? 2s divided by v। এখানে একটু খেয়াল করো তো, t equal 2 into s এর মান কত হবে? 17, কারণ দূরত্ব দেয়া আছে। আর v এর মান কত? 330। তুমি একটু হিসাব করে দেখো t এর মানটা কত আসে। যদি এটা 0.1 এর থেকে বড় হয়, মানে যদি এই সময়টা 0.1 সেকেন্ড এর থেকে বড় হয়, আমি তো জানি না, ক্যালকুলেটর নাই আপাতত আমার কাছে, তোমরা করবা করে যদি দেখো যে এটা 0.1 সেকেন্ড থেকে বড় আসছে মানটা, তাহলে প্রতিধ্বনিও শুনবে, এছাড়া প্রতিধ্বনি শুনবে না। 0.1 এর থেকে ছোট আসলে প্রতিধ্বনি শুনবে না। আশা করি শর্তটা বুঝছো। এদিকে একটু লেখা দরকার ছিল, প্রতিধ্বনি শোনার শর্ত 0.1 সেকেন্ড এর থেকে বড় হইতে হইব, বা 0.1 সেকেন্ড হইলেও প্রতিধ্বনি শুনবে। তো এটা কত হয়েছে আমি তো জানি না। যদি 0.1 সেকেন্ড হয় তাহলে প্রতিধ্বনি শুনবে, যদি এর থেকে বড় হয় প্রতিধ্বনি শুনবে, এর থেকে ছোট হলে প্রতিধ্বনি শুনবে না। এটা করে ফেলবা। তাহলে কি লাগে বলো? মানুষ প্রতিধ্বনি শুনবে কি শুনবে না, এইটা বাহির করতে হলে লাগেটা কি? সময় লাগে। সময় কি লাগে? সূত্রটা কি ইউজ করতে হয়? 2s equal vt। আমরা সূত্র আলোচনা এটা দেখছিলাম, অনেক ইম্পর্টেন্ট। তো জাস্ট বোর্ড কোয়েশ্চেন উল্টো, তারপর প্রায় আসছে, আমি সলভ করবো, দেখাবো। তো এটা আমরা পারবো। ওকে, যদি এটা পারি প্রতিধ্বনি শুনবে কি শুনবে না, তাহলে তোমরা সবাই এইটা পারবা কিনা দেখো। এখানে 1 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে বলো? লোকটি কি প্রতিধ্বনি শুনবে? মানে কি আছে বলো তো? আমি যদি 1 নাম্বারটা সলভ করি, 1 নাম্বারটা যদি সলভ করতে চাই, তোমরা আমাকে বলবা এখানে কি কি দেয়া আছে। এখানে এই যে লোকটা শব্দ করছে, এখান থেকে রিফ্লেক্টরের দূরত্ব কত আছে বলো? 18 মিটার না? অর্থাৎ ডি এর মান বা এস এর মান কত দেয়া আছে? সরি, এস ডি আমরা এটা প্রকাশ করছি। এস এর মান কত দেয়া আছে? 18 মিটার দেয়া আছে। তুমি লিখবা যে উৎস হতে প্রতিফলকের দূরত্ব, এমনি লিখবা। দেখো আমি একটা ফুল কইরা দেখি, এভাবে লিখবা। উৎস কিসের? শব্দ উৎস। উৎস হতে প্রতিফলক এর দূরত্ব এস ইকুয়াল কত? 18 মিটার। আর কি আছে? তাপমাত্রা টি ইকুয়াল কত দেয়া আছে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুইটা জিনিস দেয়া আছে এখানে। তোমার বলছো লোকটিকে প্রতিধ্বনি শুনবে, তুমি বলো তো প্রতিধ্বনি শুনতে হলে প্রতিধ্বনি শুনবে কিনা ওইটা যদি বাহির করতে চাই, তাহলে আমরা কি করি বলো? আমরা জানি, একটা সূত্র জানি, প্রতিধ্বনি বাহির করতে হলে সময় বের করতে হবে। যে শব্দটা এখানে যায়া বাড়ি খেয়ে আবার আসতে কত সময় লাগে, যায়া বাড়ি খেয়ে আবার আসতে, এটার ক্ষেত্রে সূত্র ওই যে 2s ইকুয়াল, যে গেল আবার আইলো, লিখে 2s ইকুয়াল vt। এখান থেকে আমরা t বাহির করি, 2s ডিভাইডেড বাই v। এন্ড এখানে তুমি দেখবা 2 পাইলা, s এর মান তুমি জানো, কারণ এই যে n থেকে উৎস থেকে রিফ্লেক্টরের দূরত্ব 18 মিটার। v এর মানটা আমি জানি না। v মানে কি? ব্যাগ। কার ব্যাগ? শব্দের ব্যাগ। শব্দ তৈরি করছে, শব্দটা কি ব্যাগ? অনেক শব্দের ব্যাগ তো আমি জানি না, তাহলে কি আমি পারবো না? এই যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের ব্যাগ কত, এটা বাহির করতে বলছে। গহ নাম্বারের ক্ষেত্রে তুমি কেমনে করবা? অবশ্যই করণ শিখে আসছি, একটু আগেই করে আসছি, এটা দেখে আসবে যে কি 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 ওই যে তাহলে তোমরা এই কাজটা করো। তাহলে যে কি ছিল রে, দেখো v ডিভাইডেড বাই v নট ইকুয়াল √/,
টি ডিভাইডেড বাই টি নট, এখান থেকে ভি ইকুয়াল ভি নট রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট, মানটা বসিয়ে দিবা। ভি নটের মান কত? এই যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেম আগের মতো করে ফেলবো। 330 রুট ওভার টি, টি মানে কত? টি মানে টেম্পারেচার, 30 যোগ 273 এর লেখাও লাগবে না, বাকি নিচে 273 ক্যালকুলেট করলে যা আসবে মান, এটা মোস্ট প্রবাবলি 347.65 মিটার পার সেকেন্ড, এরকম কিছু একটা আসবে। তো ওই মানটা যে ভি পাইছি, এই ভিটা এখানে বসে দেবো, কারণ এই শব্দটা এত ব্যাগেই যাবে সামনে। তা শব্দের ব্যাগ তুমি জানো, ভি এর মান কত জানো? 347.65, এটা জানো। যদি এটা জানো তাহলে টি এর একটা মান পাবা, বসিয়ে দিবা এখানে। আর টি এর মানটা যদি দেখো 0.1 এর থেকে বড় বেশি, তাহলে প্রতিদিনই শুনবা। যদি দেখো 0.1 এর থেকে কম, 0.09, 0.05, 0.02, তাহলে প্রতিদিনই শোনা যাবে না। তাহলে এটা তোমরা ক্যালকুলেট করবা, তোমাদের কাজ। লিখবা, লেখার পরে লিখবা যেহেতু টি এর মান 0.1 এর থেকে বড়, তাই প্রতিদিনই শোনা যাবে, আমরা বাইর করবো। যদি ছোট হয়, যেহেতু টি এর মান মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 থেকে ছোট, তাহলে প্রতিদিনই শোনা যাবে না। যেটা হবে সুন্দর করে লেখবা। আশা করি এই পার্টটা সবাই বুঝছো। যারা কিচ্ছু বোঝো নাই তাদের আমি, তোমরা ক্যালকুলেট করো, করার পরে বাংলাটা লিখবা। বাংলাটা লেখলে যেভাবে লিখবা, যেহেতু দেখা যায়, যেহেতু একটু এভাবে লিখবা, যেহেতু এই যে টি এর মান 0.1 সেকেন্ড থেকে ছোট বা বড়, যেইটা থেকে ছোট বা বড় হইলে, ছোট হইলে প্রতিদিনই শোনা যাবে না, বড় হইলে প্রতিদিনই শোনা যাবে। এভাবে একটু বাংলাটাও নিচে লিখবা, তাহলে তুমি 4/4 পাবা। আশা করি এই যে প্রশ্নটা, এটা তুমি করতে পারো। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য প্রতিদিনই শোনা যাবে কিনা। ঠিক আছে, পারলাম। যদি তোমাকে এটা না বইলা বলে তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড করলে লোকটির পক্ষে প্রতিদিনই শোনা সম্ভব কি, মানে 100 ডিগ্রি করে লেছে 30-এর থেকে, এখন কি প্রতিদিনই শুনবে কিনা, তাহলে কি করবা? এখন তো 30-এর লেগে করছো, এটা তো বাদ, 1 নম্বর তো করেই ফেলছি। তো 2 নম্বর যদি করতে চাই 100 জন্য আসলে তুমি টেম্পারেচার এনে 100 বসাবো, এটা তো সেম থাকবে। এই এনে 100 বসাবে, এনে 100 বসে ভি এর মান বাহির করতে যাবা, এখানে 100 বসাবে। 100 বসাইলে তোমার ব্যাগের মানটা বড় হয়ে যাবে, ব্যাগের মানটা একটু বাড়বে, তো এটা চেঞ্জ হবে। করবা সবাই, এনে 100 বসাবা, সেম তোলবা। তুমি দরকার স্ক্রিনশট দাও, দিয়ে দেখে দেখে তোলো। আমি বলতেছি যে 100 ডিগ্রি করলে লোকটির পক্ষে প্রতিদিন শোনা সম্ভব কিনা, তুমি 100 বসিয়ে দিবা, দিলে একটা মান পাবা। এই মানটা পরে এই সূত্রের মধ্যে বসে, তারপরে দেখবে টি এর মানটা একটু কইমা যাবে, টি এর মানটা একটু কইমা যাবে, আগের থেকে এর মানটা বড় হয়ে যাবে, তার মানে টোটাল টি এর মানটা কইমা যাবে। তো টি এর মানটা যদি কইমা যায়, এই সময় প্রতিদিনই নাও শোনা যেতে পারে। তো এটা দেখবে একটু, হ্যাঁ এটা করবা, কইটা তোমরা আমাকে বলবা তার যে 100 ডিগ্রি করলে লোকটির পক্ষে কি প্রতিদিনই শোনা সম্ভব হয়েছে কিনা। আমাকে সবাই নোটটা দেখাবা, হ্যাঁ গ্রুপে সাবমিট করবা। তাহলে আশা করি এটাও পারবা যে 100 ডিগ্রি করলে কি করবা, জাস্ট এখানে পরিবর্তন করবা, এখানে 100 বানিয়ে দিবা, করে দিবা। সবার এটা বাসার কাজ, ঠিক আছে? তাহলে দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটা কি এখানে। লোকটি যদি শব্দ উৎপন্ন করে, এই যে লোকটা, ও তো শব্দ তৈরি করছে, শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে পেছনে দৌড় দেয়, তাহলে লোকটির পক্ষে প্রতিদিনই শোনা সম্ভব কিনা মানে গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। দেখো আগে ও তো শব্দ তৈরি করে এখানে স্থির ছিল না, তো স্থির ছিল বিধায় কি ছিল, শব্দের ওখানে যাবে আবার আসবে, যাবে আসবে। সূত্র ছিল 2s ইকুয়াল vt, অর্থাৎ টোটাল দূরত্ব ছিল, এখানে আসছে মানে 2s হয়েছিল। বাট এখন তো শব্দ তৈরি করে এখানে বৈশা রয়নি, শব্দটা এখানে যাচ্ছে 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 আবার আসছে, যাইতে আর আইতে সময় কতটুকু লাগছে, ধরো টি সময় লাগছে। এই টি সময়ের মধ্যে লোকটা তো আর বৈশা রয়নি, লোকটা তো শব্দ তৈরি করেই পিছনে দিছে দৌড়। পিছনে দৌড় দিলে ও তার এখানেই বৈশা থাকবে না, শব্দ যাই আবার এনে দেখবো লোক নাই,
শব্দ তো আর লোক নাই মানে তো আর প্রতিদিনই তো ওই সময় শুনবে না, তো শব্দ যায় আবার ওই লোকের কাছে আইবা, লোক এতক্ষণে তো একটু পিছনে চলে আসবে, ঠিক না? তো লোক তো পিছনে চলে আসছে, ধরো লোকটা পিছনে এতটুকু চলে আসছে, এটা কতটুকু দূরত্ব চলছে, কতটুকু দূরত্ব আসছে? এই যে দেখো শব্দটা এখানে যাইলো, যাই আবার এনে আসবে, আইসা দেখবো লোক নেই। কি সময় পরে দেখবো লোক নেই, শব্দ আরো সামনে আসবে, আইসে লোকের কাছাকাছি। এই যে শব্দটা এনতে গেল, ওখানে আবার এই পর্যন্ত আসবে, টোটাল সময়টা করতে, এই টোটাল সময়টাই হচ্ছে টি। এই টোটাল সময় পরেই তো ও প্রতিধ্বনি শুনবে কিনা সময় লাগবে, তাই তো? মানে এই যে এখান থেকে গিয়া আবার এই লোক পর্যন্ত আসতে যে সময়টা লাগবে শব্দটা, এই সময় পরে লোকটা শব্দটা শুনবে। মানে লোক যতক্ষণে শব্দটা শুনবো, প্রতিধ্বনিত যে শব্দ, প্রতিফলিত শব্দ যতক্ষণ পরে শুনবো, ওই শব্দটা যদি 0.1 থেকে বড় হয় তাহলে প্রতিদিনই শোনা যাবে, কম হলে প্রতিদিনই শোনা যাবে না। এখন ধরো তো এত দূর আইসা করছে, তো কতটুক পিছনে আসছে দেখো, এতটুক কিন্তু ছিল 2 দেখো আমরা আমরা দেখো এটা এত কঠিন না বানাই। দেখো এটা তো আশা করি সবাই বুঝছে, হচ্ছে দেখো পৃষ্ঠের দূরত্ব টেম্পারেচার 30 আছে, আর এটা দিয়ে আমরা বেগ বের করে ফেলছি, শব্দের বেগ বাইর করছি, এটা যেটা বাইর করছি শব্দের বেগ। শব্দের বেগ আর লোকের বেগ এক না, শব্দ তো যাইতেছে শব্দের বেগ নিয়ে, আর লোকটা আবার দৌড় দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে। তাইলে এখন দেখো এই যে লোকটির ক্ষেত্রে, তাহলে তুমি দেখো আমরা কি এইটা করতে পারি কিনা, দেখো একেবারে সহজভাবে বুঝো। আমরা আগে জানতাম কি 2s ইকুয়াল ভিটি, এটা জানতাম না, বাট লোকটা পিছনের দিকে দৌড় দেয়াতে ও কি 2s ইকুয়াল ভিটি পর্যন্তই দূরত্ব অতিক্রম করছে, নাকি ও আরো পিছের দিকে সরে আসছে? পিছের দিকে সরে আসছে, লোকটা পিছনের দিকে কতটুক সরছে, পিছনের দিকে সরাতে কি ওর দূরত্বটা বাইরে গেছে না, 2s গেছে আবার আইছে, পিছনে যে আসছে তো ওর দেখো এখানে গেছে এতটুকু আসছে আবার এতটুকু আসছে, দূরত্ব বাইরে গেছে। তো ওই দূরত্বটা যোগ করতে হবে, কতটুকু দূরত্ব, ধরো এটা বি প্রাইম টি, এন্ড বি প্রাইম এর মান তো তুমি জানো 10 মিটার পার সেকেন্ড, তাহলে ওই দূরত্বটা যোগ করে দিতে হবে বি প্রাইম টি। আশা করি বুঝছো যে আমরা জানি 2s ইকুয়াল ভিটি জানি, বাট লোক যেহেতু পিছনের দিকে দৌড় দিচ্ছে শব্দ তৈরি করে যাই, তাহলে ওর তো ডিস্টেন্স বাইরে গেছে, শব্দ অনুযায়ী আবার না আসতে সময় একটু বেশি নিব, তো ওই সময় পর্যন্ত দৌড়াইতে থাকবে। ওইটা আবার কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওইটা আমরা ভি প্রাইম টি দিই, ভি প্রাইম টি, ঠিক আছে? তো ভি প্রাইম টি, এখন তুমি এখান থেকে টি এর মানটা বের করবে, এখান থেকে টি এর মানটা বাইর করে যদি দেখো যে 0.1 থেকে বড়, তাহলে প্রতিদিনই শুনবে, কোনো সমস্যা নেই। দেখো 2 ইন্টু এস এর মান কত, এস এর মান তো তুমি জানোই, এস এর মান কত 18, বসাই দাও 18। এন্ড ভি প্রাইম, ভি প্রাইম মানে, ভি প্রাইম মানে হচ্ছে লোকটার বেগ, 10 ইন্টু টি, টি আমি বাহির করতে চাই, টি মানে সময়, কত সময় পর্যন্ত শব্দটা ট্রাভেল করছে, যত সময় পর্যন্ত শব্দটা ট্রাভেল করছে তত সময় পর্যন্তই লোকটা দৌড়াইছে, মূলত শব্দ যাইয়া আইতে যে সময় লাগছে লোকটা ওই সময় পর্যন্ত দৌড়াইছে, ওই টিটা আমি বাহির করতে চাই। ভি এর মান কত, ভি এর মান আমি ইতিমধ্যেই বাহির করছি, এই ভি মানে হচ্ছে শব্দের বেগ 347.65 টি। দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শব্দের বেগ আর লোকটার বেগ তোমার দিয়ে দিবে। তো লোকটার বেগটা এই যে লোকটা যেটুকু দূরত্ব অতিক্রম করবে ভিটি, তোমরা জানো এস ইকুয়াল ভিটি, অর্থাৎ লোকটা তো ভিটি মানে এস দূরত্ব অতিক্রম করছে ধরো, তাহলে এটা আমি সূত্র দিয়ে বের করে ফেলবো এস ইকুয়াল ভিটি। তো লোকটার ক্ষেত্রে আমি বি প্রাইম দিলাম, তো এস ইকুয়াল বি প্রাইম টি। আশা করি তুমি বুঝছো, এটা যোগ করে দিবা। অর্থাৎ সহজভাবে যেটা বলবো, কোন একজন লোক শব্দ তৈরি করে স্থির অবস্থায় আছে, তাহলে সূত্র হইব 2s ইকুয়াল ভিটি, শব্দ তৈরি করে পেছনে দৌড় দিলে, পেছনে দৌড় তৈরি করে যদি পেছনে দৌড় দেয় তাহলে হবে 2s ইকুয়াল ভিটি, সাথে এটার সাথে ভি প্রাইম টি যোগ করতে হবে, এন্ড পেছনে দৌড় না দিয়ে যদি সামনে দৌড় দেয়, সামনে অর্থাৎ সামনে দৌড় দেয় কিভাবে, এত শব্দ তৈরি করে পিছনে না যায় সামনে গেছে, তাহলে দেখবা ডিস্টেন্সটা বাড়বে না বরং কমে যাবে, শব্দটা একবার দ্রুত অতিক্রম করবে, কইটা আবার লোকের কাছে আসবে। সামনে দৌড় দিলে শুধু একটু মনে রাখবো, ও দৌড় দিছে সামনের দিকে, তাহলে এটা হবে 2s মাইনাস ভি প্রাইম টি ইকুয়াল লাস্টে আবার ভিটি, ঠিক আছে?
যেমন তোমরা যেটা জানতা যে 2s ইকুয়াল ভিটি, ওইটা না হয়ে এখানে কি হবে মাইনাস ভি প্রাইম টি হবে। বুঝা গেছে? দেখো এই যে সূত্রটা একটু জানেন, এই যে এটা লিখলাম গলা স্থির থাকলে লোক যদি শব্দ তৈরি করে দাঁড়ায় থাকে, প্রতিধ্বনির ক্ষেত্রে শর্ত হচ্ছে তোমার এইভাবে কেউ বলবে না, সেজন্য এটা খুব ভালোভাবে জানবে। স্থির অবস্থা থাকলে 2s ইকুয়াল ভিটি, লোক শব্দ তৈরি করে পিছনে দৌড় দিছে, তার মানে প্রতিফলক পৃষ্ঠ থেকে তার দূরত্ব বাইরে গেছে, এর লিগে 2s এর সাথে ভি প্রাইম টি যোগ করতে হবে। এখানে ভি প্রাইমটা কি, লোকটা যে বেগে দৌড় দেয় ইকুয়াল ভিটি, আর শব্দ তৈরি করে পিছনে দৌড় না দিয়ে সামনে দৌড় দিচ্ছে, অর্থাৎ দূরত্ব কমে গেছে প্রতিফলক পৃষ্ঠ থেকে, সামনে গেলে অবশ্যই প্রতিফলক পৃষ্ঠ থেকে দূরত্ব কমে যাবে, ওই সময় হবে 2s মাইনাস ভি প্রাইম টি ইকুয়াল ভিটি। আশা করি এটা সবাই নোট করে রাখবে। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো, 18 দুগুণে কত হয় বলো? 36। 36 প্লাস এখানে আছে 10t, এখানে আছে কত 3 4 7.65 টি। এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, এই টি গুলো সব একসাথে করো, এটার ওই সাইডে নিলে দেখো এদিকে থাকবে 36, এটা ওই সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে 347.65, 347.65 টি মাইনাস এটা ওই সাইডে গেছে 10t, তাহলে তো কইমা গেলে কত হবে? 36 সমান হচ্ছে 47, 27 হবে 3 নাকি 37, 7.65 টি, ওই যে 10টা কম হয়ে গেছে। এখান থেকে তুমি চাইলে টি এর মানটা বের করতে পারবে। কিভাবে? টি সমান এটাকে এটার নিচে ভাগ দিয়ে দিতে পারবে, 36 ডিভাইডেড বাই 3, 7.65, এভাবে তুমি মানটা বের করবে। এখন এই মানটা দেখতে হবে, এই মানটা কি 0.1 এর থেকে বড় কইরা দেখবা, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। 0.1 থেকে ছোট প্রতিধ্বনি শোনা যাবে না, 0.1 হইলেও প্রতিধ্বনি শোনা যাবে। এভাবে মানটা বের করবে। অর্থাৎ এখানে 3টা টার্ম হইতে পারে, ও দৌড় দিতে পারে পিছনের দিকে, ও দৌড় দিতে পারে সামনের দিকে, দৌড় না দিয়ে হাঁটাও ধরতে পারে। ওইটা তুমি দেখবা কি পরিমাণ হাইটটা পিছিয়ে গেছে বা কি পরিমাণ হাইটটা সামনে গেছে। যে পরিমাণ হাইটটা পিছনে গেছে এটা যোগ করে দিবা। সরাসরি যদি দূরত্বটা দিয়ে দেয় 5 মিটার দূরত্ব গেছে, 5 বসে দিবে। যদি নাই তাহলে ভি প্রাইম টি দিবে। অ্যান্ড সেম ভাবে যদি ও দেখো এইটাই তুমি একবার লোকটি যদি শব্দ উৎপন্ন করি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেয়, পেছনে দৌড় না দিয়ে যদি এখানে তোমরা সবাই এটা করে নিয়ে যাও বাসার কাজ, এটা তো পারবাই, বাসার কাজ করবো, পেছনে না দিয়ে এটা করে নিয়ে যাও সামনে, সামনে দৌড় দেয়। সামনে দৌড় দিলে কি প্রতিদিনই শুনতে কিনা সেটা একটু করে নিয়ে আসবে সবাই। সামনে দৌড় দিলে কি প্রতিদিনই শোনা যাবে কিনা, সামনে দৌড় দিলে কি করতে হবে, এই জায়গায় মাইনাসটা বসিয়ে দিবে, সব সেম থাকবে, এনে এসে মাইনাস বসিয়ে দিবে। আশা করি পারবা। পেছনে দৌড় দিলে কি হবে, সামনে দৌড় দিলে কি হবে। আমরা আবার সৃজনশীল করবো, এটা দরকার বেসিকটা। তো দেখো আমরা আমাদের আরো একটা টাইপের প্রশ্ন এখন দেখব। তো এই যে এই সূত্র নিয়ে আমাদের বেশ কিছু প্রবলেম সলভ করতে হয়। দেখো সূত্রটা কি ছিল, আমরা একটু আগে দেখছিলাম যে সূত্রটা আসলে কিভাবে হয়। ভেহিকেল এফ ল্যামডা, ভি দিয়ে কি বোঝায় বেগ বোঝায়, এফ দিয়ে কি বোঝায় ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর ল্যামডা দিয়ে বোঝায় তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা তরঙ্গের কি পরিমাণ দৈর্ঘ্য হয়, আর এটা হচ্ছে ল্যামডা। তো এরকম প্রশ্ন দিয়ে তোমাকে গ নাম্বারে প্রচুর প্রশ্ন করবে, এই টাইপটা হচ্ছে গ এর জন্য। হ্যাঁ, এগুলো গ নাম্বার থেকেই তোমাদের কোনো না কোনো বোর্ডের প্রশ্ন এগুলো। তো আমরা এখন এটা খুব মনোযোগ দিয়ে করবো। হ্যাঁ, এটা একটু কঠিন মনে হয় আপনার কাছে এই পার্টটা। তো দেখো আমরা ভেহিকেল এফ ল্যামডা সূত্র জানি, মুখস্থ করে ফেলতে হবে। দেখো তোমাকে বলছে একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এটা দিয়ে কি বুঝো, তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা সমান 20 সেন্টিমিটার দেওয়া আছে। তাইলে দেখো আমরা যদি সলভ করি 1 নাম্বারটা, তাহলে তুমি একটু দেখো এখানে কি কি দেয়া আছে, এভাবেই করবা পরীক্ষা যদি গ নাম্বারে আসে। এখানে তরঙ্গ দৈর্ঘ্য, বাংলাটা পুরোটা লিখবা, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কি আছে বলো, ল্যামডা সমান কত আছে 20 সেন্টিমিটার। সমান তুমি লিখতে পারো 20 সেন্টিমিটারে মিটারে নিতে হবে, তো 100 দ্বারা ভাগ দিলে এটা 0.2 মিটার হবে, মিটারে নিয়ে গেলাম। বাতাসে শব্দের বেগ দেওয়া আছে, ও আচ্ছা শব্দের বেগ, শব্দের বেগ এভাবে বাংলাটা লিখে নিবা, শব্দের বেগ ভি ইকুয়াল কত দেওয়া আছে বলো, বাতাসে, দেখো বাতাসে শব্দের বেগ
340 মিটার পার সেকেন্ড। কম্পাঙ্ক পর্যায়কাল বের করো, অর্থাৎ শব্দের কম্পাঙ্ক বলতে তোমাকে যেটা বাহির করতে বলছে, এফটা বাহির করবা ও বাহির করবা কি পর্যায়কাল মানে ক্যাপিটাল টি বাহির করবা। এই দুইটা জিনিস তোমাকে বের করতে হবে। এখন কম্পাঙ্ক আর পর্যায়কাল আমরা বের করব। দেখো তোমাকে কি দেয়া আছে বলো, ল্যামডা দেয়া আছে, বি দেওয়া আছে, তাহলে কম্পাঙ্ক এই যে তুমি না জানো ভি ইকুয়াল এফ ল্যামডা, তাহলে দেখো ল্যামডা আর ভি এবং কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক তো জানো, তুমি সবসময় এদিকে খেয়াল রাখো যে সম্পর্কটা করা যায় কিনা। হ্যাঁ আমরা জানি, আগে আগে কম্পাঙ্কটা বের করে ফেলো, আমরা জানি। এই দেখো কত সহজ, ভি ইকুয়াল এফ ল্যামডা জানো, তোমার কম্পাঙ্ক বের করতে বলছে, এফ বের করে ফেলো, এফ সমান কি হবে বলো, এফটা রাখো, এই ভি এর নিচে ল্যামডা নিয়ে আসো, ভি ডিভাইডেড বাই ল্যামডা। আর এই মান দেয়া আছে, টেম্পারেচার যদি দিয়ে দিত ভি এর মান না দিয়ে, তাহলে কি করতাম, টেম্পারেচার দিয়ে ভি এর মান বাহির করে তারপর এখানে বসাতে। তাই ভি এর মান কত দেয়া ছিল বলো, 340 ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডার মান কত 0.2। দেখো তো একটু ক্যালকুলেট করে এফ এর মানটা কত হয়। এফ মানে কম্পাঙ্ক, কম্পাঙ্কের মানটা সবাই খাতা কলম ক্যালকুলেটর নাও। এটা মোস্ট প্রবাবলি পাবা 1700 হার্জ, 1700 হার্জ। ও আচ্ছা, এই কথা তো তোমাদের বলি নাই, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। কম্পাঙ্কের একক কি, হার্জ। এইচ জেড মানে হচ্ছে হার্জ। অর্থাৎ যে শব্দটা এখানে তৈরি হয়েছিল, এই শব্দটা প্রতি সেকেন্ডে 1700টা কম্পন দিছে, 17টা কম্পন দিছে। তোমাদের মনে এটা বলা হয়নি, শব্দ মূলত উৎপন্ন হয় কিভাবে, শব্দ উৎপন্ন হয় কম্পনের ফলে। যেহেতু আমরা এখানে বেসিক আলোচনা করতেছি না, তো এই জন্য অত কিছু বলতে হবে না। কম্পন কি, দেখো এই যে এটা এভাবে নড়াচড়া করতেছে, তো কয়টা পূর্ণ নড়াচড়া করে, এরকম প্রতি সেকেন্ডে 1700টা নড়াচড়া করলে এই শব্দটা তৈরি হইতো আর কি। তো কম্পাঙ্ক 1700 হার্জ পাইলাম। তোমাকে বলছে শব্দের কম্পাঙ্ক আর কি বের করতে, পর্যায়কাল। তাহলে পর্যায়কাল, পর্যায়কাল তো তুমি জানোই, পর্যায় কিভাবে করা যায়, পর্যায়কাল জাস্ট সম্পর্ক ইউজ করো। কম্পাঙ্ক যেহেতু ফেলছো, তাহলে পর্যায়কাল ক্যাপিটাল টি ইকুয়াল 1/f, আমরা এটা দেখছিলাম, দেখো সূত্রের মধ্যে আছে, 8-9 নম্বর সূত্রটা প্রথমেই দেখছিলাম, ভিডিও পোস্ট করে দরকার হলে তাই না দেখো। অর্থাৎ পর্যায়কাল যদি কখনো বের করতে হয়, মাস্ট তোমাকে কি বাইর করতে হবে, তোমাকে এফ বাইর করতে হবে, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এটা এখান থেকে ভালোভাবে মাথায় গাঁথো যে আমাকে যদি পর্যায়কাল বের করতে হয় তাহলে অবশ্যই আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি তো এখানে বের করলামই, তো এটা আমি পারি 1/1700 যদি দাও একটা মান পাবা, ক্যালকুলেট করো সবাই কত পাবা, 5.88 ইন্টু 10 ইনভার্স 4, 5.88 ইন্টু 10 ইনভার্স 4 সেকেন্ড। অর্থাৎ এত সেকেন্ড এর মধ্যে ও একটা কম্পন সম্পন্ন করবে খুবই ক্ষুদ্র সময়ের মধ্যে। আশা করি এই ধরনের প্রশ্ন যদি আমাদের আসে আমরা কিন্তু পারবো, ওই যে ভি ইকুয়াল এফ ল্যামডা সূত্র দিয়ে দিব। কখনো তোমাকে পর্যায়কাল বের করতে বললে তোমার আগে বাইর করতে হবে, অবশ্যই আগে বের করতে হবে ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সি সূত্রতে বের করবা ভি ইকুয়াল এফ ল্যামডা। এন্ড এই সূত্রের মধ্যে কখনো যদি ভি এর মান না দিয়ে দেয়, টেম্পারেচার দিয়ে দেয়, আমরা শিখে আসছিলাম টেম্পারেচার থেকে ভি এর মান কিভাবে বাইর করতে হয়, ওইভাবে ভি এর মানটা বের করে নিবা। আশা করি এটা শেষ। এখন চলো আমরা 2 নাম্বারটা সলভ করি। তো দেখো, ঢাকা বেতার কেন্দ্র 630 কিলোহার্টজ এ অনুষ্ঠান সম্প্রচার করে। এই কথাটা কি বুঝছো, যে বেতার কেন্দ্র থেকে যে অনুষ্ঠানগুলো আসে রেডিওতে, এগুলা ওরাও তো শব্দ তৈরি করে, ওই যে শব্দটা তৈরি করছে ওই শব্দটা আসলে এটা কি দেয়া আছে, যে হার্জ দেয়া আছে না, হার্জ কিলো হার্জ দেয়া আছে, তো কিলো হার্জ দিতে দেয়া দিলে 1000 দ্বারা গুণ করতে হয়, বাট হার্জ তো দেয়া আছে, হার্জ কার একক, কম্পাঙ্কের। অর্থাৎ এটা কম্পাঙ্ক দেয়া আছে, ঢাকা বেতার কেন্দ্র এত কিলো হার্জ এ, অর্থাৎ এটা কি দেয়া আছে, এটা হচ্ছে কম্পাঙ্ক এফ দেয়া ছিল, বুঝছো, ফ্রিকোয়েন্সি এভাবে আমাদের ধরতে হবে ব্যাপারটা। ঢাকা বেতার কেন্দ্র এত কিলোহার্টজ এ অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ, রেডিও তরঙ্গের বেগ, দেখো ওখানে রেডিও তরঙ্গ ইউজ হয়েছে, এন্ড ওই রেডিও তরঙ্গের বেগ ভি এর মানটাও দিয়ে দিছে, বেগ এত হলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নির্ণয় করা। আর সহজ প্রশ্ন এখানে, তাহলে বলো কম্পাঙ্ক কত দেয়া আছে, যে বেতারের তরঙ্গের কম্পাঙ্ক, কম্পাঙ্ক এফ সমান কত, 630
কিলো হার্জ। এখন শোনো, কিলো হার্জে রাখা যাবে না, হার্জে নিতে হবে। কিলো হার্জ, কিলো শব্দের অর্থ 1000। কিলো হার্জ থেকে হার্জে নিতে হলে আমাকে 1000 দ্বারা গুণ দিতে হয়, আর 1000 মানে 10⁻³ চলে গেল হার্জে। এইভাবে রাখতে পারো চাইলে, 10⁻³ মানে 1000, বা 1000 দিয়েও সরাসরি গুণ দিতে পারো। তো কম্পাঙ্কটা পাইলাম সিম্পলি ফরম্যাটে, হার্জ ফরম্যাটে। এন্ড হচ্ছে তরঙ্গের বেগ, তরঙ্গের বেগ, বেগ কত আছে? তরঙ্গের বেগ v সমান কত দেওয়া আছে বলো? 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। ওরে বাবা, এটা আলোর বেগ। তরঙ্গের বেগ দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? মানে তোমাকে যেটা বাইর করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা প্রকাশ করি। এই ল্যামডাটা বাইর করতে বলছে। তো তুমি দেখো ভি এফ ল্যামডা, এটার মধ্যে সম্পর্ক আছে না? অবশ্যই আছে, আমরা জানি দিয়ে শেষ করে দিবা। আমরা জানি। এখানে কি নতুন কিছু শিখছি? একটা জিনিস শিখছি, ভি ইকুয়াল এফ ল্যামডা দিলাম। তার কি শিখছি নতুন? এই যে কিলো হার্জ থেকে হার্জে নেওয়া, 1000 দ্বারা গুণ। আর তো কিছু নতুন শিখিনি। এখান থেকে বাইর করবো ল্যামডা। সো ল্যামডাটা যদি রাখি তাহলে এফটা ভি এর নিচে চলে আসবে, অর্থাৎ ভি ডিভাইডেড বাই এফ। এখন ভি এর মানও জানি, এফ এর মানও জানি। ভি এর মান কত? 3 × 10⁸। এফ এর মান কম্পাঙ্ক, মানে 3630 × 10⁻³। এটারে ক্যালকুলেট করো, দেখো তরঙ্গ দৈর্ঘ্যের একটা মান পাবা। সবাই ক্যালকুলেট করো। এটা 476.19 হইতে পারে, 476.19 মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ কি? দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের একক মিটার হয় না, এজন্য এটার একক হচ্ছে মিটার। তো আমাদের এদিকে একটু খেয়াল করতে হবে, আমরা যেহেতু বেসিক পড়তেছি না, তো এখানে একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তো আমরা 2 নম্বরটা, আমি যে সময় পড়াই ওই সময় তুমি আমার কথাটা শুনতে চেষ্টা করবা, তাই পরে লেখো, নোট করো। আবার দেখা মানে ভিডিওটা একবার দেখবা, তারপরে খাতা কলম নিয়ে বসবা, দেন ভিডিও চালু করবা, টাইম না যে দিক দিয়ে নোট করা দরকার দেখে দেখে পোজ করে নোট করবা। তো ঠিক আছে, আমাদের 2 নম্বরটাও ডান। তো দেখো এখন যে অঙ্কটা করাবো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড সবচেয়ে কঠিন, বাট তোমাদের কঠিন লাগবে না আমি যেহেতু করাবো। তো দেখো, পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড ও 350 মিটার পার সেকেন্ড। অর্থাৎ পি মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, কিউ মাধ্যম আরেকটা, সেটার মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। ভিন্ন ভিন্ন মাধ্যম। এখন মাধ্যম কি হয়েছে? বাতাস মাধ্যম, পানি মাধ্যম, কঠিন মাধ্যম, ওইগুলা, হ্যাঁ, লোহা মাধ্যম। সো ওকে, তো এখানে বাতাস কঠিন এরকম মাধ্যম না, এখানে হচ্ছে পি আর কিউ মাধ্যম। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার। এইটা ইম্পর্টেন্ট। এই অঙ্ক আসলে, এই যে তোমারে বললাম এই অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর কঠিন। কেন কঠিন লাগে? কারণ তোমরা এটা ধরতে পারো না কিভাবে করতে হবে। এইরকম যখনই তোমার লেভেলে কখনো কোনো প্রশ্ন দিয়ে দিবে যে মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে না, আবার দেখবে আরেকটার মধ্যে দিয়ে দেবো কম্পাঙ্কের পার্থক্য। যখনই এরকম পার্থক্য দিয়ে দিবে দুইটা জিনিসের, হয় তরঙ্গ দৈর্ঘ্যের নাইলে কম্পাঙ্কের, তাইলে তুমি আমার দেখানো ট্রিক্স অনুসরণ করে শেষ করে ফেলবে, সহজ। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার, ফলে শব্দের কম্পাঙ্ক কত এটা বের করতে বলছে। তো তুমি ধরবা এটা কি দেয়া আছে, প্রশ্নটা ভালো করে পড়বা। যদি পড়ার পরে এগুলো বুঝতে পারো, ওই সূত্র এটা বসে করে ফেলবা আগের গুলার মতন। বাট যেখানে এরকম দেখবা যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, কম্পাঙ্কের পার্থক্য দেয়া আছে, তাইলে এখন যেভাবে করতেছে এভাবে করো। তার আগে শোনো, দুইটা জিনিস জানতে হবে। তুমি যদি দুইটা ভিন্ন উৎস থেকে শব্দ সৃষ্টি করে মাধ্যম একই রাখো, তাহলে ওই মাধ্যমে শব্দের বেগ সবসময় সমানই হবে। যেমন ধরো বায়ু মাধ্যমে শব্দের বেগ সবসময় সমান, যেইটা দিয়ে তুমি শব্দ তৈরি করো। তুমি এই যে হাত দিয়ে বোর্ডে আঘাত করার ফলে একটা শব্দ তৈরি হয়েছে, এখানে একটা উৎস মানে শব্দ তৈরি হয়েছে, যেমন হাত আর বোর্ডের সংঘর্ষের ফলে একটা শব্দ তৈরি হয়েছে, উৎসটা এখানে ছিল। হ্যাঁ, তো এই উৎস থেকে শব্দটা প্রডিউস হয়ে এটা কোন মাধ্যমে গেছে? বাতাস মাধ্যমে আমার কানে আসছে।
তাহলে এই যে মাধ্যম দিয়ে যে গেল শব্দটা, যে মাধ্যমে গেল শব্দের বেগ কিন্তু 330 ধরো, সেই তাপমাত্রা যদিও আছে 0 ডিগ্রি ধরে নেই, অর্থাৎ বাতাস মাধ্যমে শব্দের বেগ অলওয়েজ তাপমাত্রায় 0 থাকলে 330 হবে। এটা তুমি বোর্ড দিয়ে ক্ল্যাশ করে শব্দ তৈরি করো, আর তুমি হাততালি দিয়ে শব্দ তৈরি করো, যেমনি শব্দ তৈরি করো, শব্দটা যদি বাতাস দিয়ে ট্রাভেল করে, সব সময় বাতাসে শব্দের বেগ কি হবে? সেম হবে না, 330-এর মতো নিতে হবে। বা তুমি দুইটা কলম টাচ করলা, শব্দ তৈরি হয়েছে। এই যে শব্দটা তৈরি হলো, এটা হচ্ছে উৎস, শব্দের উৎস এখানে তৈরি হয়েছে। এই উৎসের থেকে শব্দটা যে আসছে যে মাধ্যমে, বাতাস মাধ্যম, অর্থাৎ মাধ্যম দিয়ে তো 330 মিটার পার সেকেন্ড বেগে শব্দটা আসবে, যেন থেকেই শব্দ তৈরি হোক। অর্থাৎ উৎস ভিন্ন হলেও মাধ্যম যদি একই হয়, শব্দের বেগ ওই মাধ্যমে সমান হবে, যেন থেকেই শব্দ তৈরি হোক। মাধ্যম একই হলে শব্দের বেগ একই। এটা একটু মনে রাখবা। দুইটা শর্ত একটু আমি মনে রাখাবো তোমাকে, এটা অনেকে বোঝে না। সবাই লেখো, এটা লেখো, মাধ্যম একই হলে শব্দের বেগ একই। লেখো, মাধ্যম একই হলে শব্দের বেগ একই। মাধ্যম একই হলে শব্দের বেগ একই। এখানে এটা কথাটা খুব সংক্ষেপ হয়ে গেছে, মানে অনেক উৎস থেকে শব্দ, ভিন্ন ভিন্ন উৎস থেকে শব্দ সৃষ্টি হয়, যদি একই মাধ্যমে শব্দ প্রবাহিত হয়, ভিন্ন ভিন্ন উৎসের শব্দের বেগ সমান হবে। ভিন্ন ভিন্ন উৎসের থেকে সৃষ্ট শব্দের বেগটা সমান হবে। আরেকটা জিনিস জানবা, মাধ্যম ভিন্ন হোক বাট উৎস যদি একটাই হয়, উৎস মানে শব্দ যেন থেকে তৈরি হয়েছে, এই যে সবসময় লাল আর এই সবুজ কালি ক্ল্যাশ করার ফলে যদি একটা শব্দ তৈরি হয়, ক্ল্যাশ করার ফলে যে শব্দটা তৈরি হয়েছে, এখান থেকে শব্দটা তৈরি হয়েছে, এটার উৎস বলে। এই যে শব্দটা তৈরি হইল, এই শব্দটা তৈরি হওয়ার ফলে যে কম্পাঙ্ক সৃষ্টি হয়েছে, এই কম্পাঙ্কটা তুমি অ্যানোনিয়া বাতাস মাধ্যমে বাড়ি দিলে যে কম্পাঙ্ক তৈরি হইব, তুমি এই কলম দুইটারে পানির তলে নিয়েও বাড়ি দিলে সেম কম্পাঙ্কই হবে। আবার এই কলম দুইটারে তুমি কই নিবা, তোমার যে মাধ্যমে মঞ্চের মাধ্যমে নিয়ে বাড়ি দিবা, সেম কম্পাঙ্ক সৃষ্টি হবে। অর্থাৎ মাধ্যম ভিন্ন ভিন্ন হলেও যদি উৎস সেম হয়, যেন থেকে শব্দ তৈরি হয়, তাহলে কম্পাঙ্ক সেম হয়। এই দুইটা কথা বুঝছো কিনা আমার বলো। উৎস যদি সেম থাকে, কম্পাঙ্ক সেম। এই উৎস দুইটা মানে এর থেকে শব্দ তৈরি হয়েছে, এটা তুমি আকাশে নাও, মঙ্গলে নাও, চাঁদে নাও, বাতাসে নাও, পানিতে নাও, এটার কম্পাঙ্ক সবসময় সমান হবে। আর অনেক জায়গা থেকে শব্দ তৈরি করছো, সবসময় বাতাস দিয়ে প্রবাহিত করছো, তাহলে বাতাসে শব্দের বেগ সমান হবে। শেষ। এই দুইটা জিনিস মনে রাখবো, মাধ্যম একই হলে শব্দের বেগ একই, উৎস একই হলে, একই হলে, হলে লিখিনি থাক, উৎস একই হলে শব্দের কম্পাঙ্ক, কম্পাঙ্ক একই। এই দুইটা কথা এন্দা হলেই হবে একটা কথা। গুরুত্বপূর্ণ কঠিন অঙ্ক বাড়তে গেলে এই জিনিসটা তোমার লাগবেই, যে মাধ্যম একই হলে শব্দের বেগ একই, উৎস একই হলে শব্দের কম্পাঙ্ক একই, অর্থাৎ যেই মাধ্যমে হোক কম্পাঙ্ক একই হবে। তো এটা জানলে অঙ্ক এটা শেষ। চলো আবার করি প্রশ্নটা। পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড ও 350 মিটার পার সেকেন্ড। তার মানে দুইটা মাধ্যম, ও মাধ্যম দুইটা, ওকে দুইটা মাধ্যম, তার মানে এর একটা পসিবিলিটি আছে শব্দের উৎসটা একই হইতে পারে। ঠিক আছে, মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, মাধ্যম দুইটাতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এত হলে শব্দের কম্পাঙ্ক কত? শব্দের কম্পাঙ্ক মানে যে শব্দটা তৈরি করছে, যে কম্পাঙ্ক বাইর করতেছে, যে উৎসের কম্পাঙ্ক, তখন বোঝা যাইতেছে এনে দুইটা মাধ্যম একই উৎস থেকে, মানে একই উৎসের শব্দের জন্যই দুইটা মাধ্যমে শব্দের বেগ এত ছিল। যেহেতু অন্য কোনো কথা বইলা নাই, তার মানে তোমার বুঝতে হবে যে শব্দটা যেই জায়গা থেকে তৈরি হয়েছে একই উৎসের থেকে তৈরি হয়েছিল। এই কলমটারই তুমি পি মাধ্যমে নিয়ে বাড়ি দিছো, আর শব্দের বেগ ছিল 300 মিটার পার সেকেন্ড। এই কলম দুইটারই কিউ মাধ্যমে নিয়ে বাড়ি দেওয়ার ফলে শব্দের বেগ হয়েছে এত। তার মানে উৎস একই ছিল, তার মানে কম্পাঙ্ক পি মাধ্যমের ক্ষেত্রে যা হবে কিউ মাধ্যমের ক্ষেত্রে একই হবে, কারণ এই কলম দুইটাই তো বাড়ি দিছো। তো যদি এটি কিচ্ছু না বোঝে, এই যে এতক্ষণ লাগে থিওরি বুঝাইলাম, কিচ্ছু বোঝার দরকার নেই, তুমি শুধু এতটুকু বুঝো। দেখো আমি কোথায় ফোকাস করলাম,
তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তুমি লিখবা শর্ত মতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে না, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে ল্যামডা মাইনাস ল্যামডা সমান হচ্ছে কত 0.1 মিটার। এখন কথা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে প্রকাশ করে না, ল্যামডা দিয়ে প্রকাশ করে, এর লিগে ল্যামডা মাইনাস ল্যামডা লিখছি। কারণ ল্যামডা ফি মাইনাস ল্যামডা কিউ এরকম দিতাম, ফি মাধ্যমের কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। দাঁড়াও, এটা দেওয়ার আগে একটু বুঝতে হবে। এই যে জিনিসটা দিলে এটা নোট করলাম, কি বুঝবো, এনো ফি দিব না এনো ফি দিব না এনো কিউ দিব না কি কোনো কিন্তু দিব, এটা বুঝাইতে হবে। তো এখানে আগে একটু লেখো, এখানে কি কি দেওয়া আছে আমার বলো। এখানে কি দেওয়া আছে? শব্দের বেগ, পি মাধ্যমে শব্দের বেগ, পি মাধ্যমে শব্দের বেগ, পি মাধ্যমে শব্দের বেগ কত দেয়া আছে দেখো। পি মাধ্যমে যে শব্দের বেগটা, এটাতে আমরা কি লিখতে পারি? ভিপি সমান কত বলো? 300 মিটার পার সেকেন্ড, 300 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কিউ মাধ্যমে শব্দের বেগটা কত বলো তো? ভি কিউ সমান 350 মিটার পার সেকেন্ড। এই দুইটা জিনিস দেয়া আছে, আর কিছু দেয়া নেই। আর দেয়া আছে পার্থক্য। এখন এনে এনে একটু ফেস লেগে যাবো। শর্ত মতে এটা তুমি লিখবা ল্যামডা মাইনাস ল্যামডা ইকুয়াল 0.1 মিটার। এই অঙ্কটা করতে গেলে আগের কিছু বোঝা দরকার নেই, লিটারেলি একটু জানো, এনো ফি দিবা না এনো ফি দিবা, কোনো ফি দিবা, এইটা একটু বুঝো। তুমি দেখো আমরা যে সূত্রটা আনছিলাম, সূত্রটা কোথা থেকে আনছিলাম বলো তো আমারে? ভি ইকুয়াল এফ ল্যামডা সূত্র থেকে। শব্দের বেগ যত বাড়বে, মানে দেখো দেখো তুমি যদি মনে করো এফ এর মান হচ্ছে 10, ল্যামডার মান যদি ফার্স্ট দাও একবার, এফ ল্যামডা থাকুক, এফ এর মান ধরো 10, ল্যামডার মান দিছে একবার ফার্স্ট, তার মানে ফার্স্ট 10 হইছে 50। আবার মনে করো ভি ইকুয়াল এফ ল্যামডা লিখছো, এফ এর মান রাখছো 10ই, বাট ল্যামডার মানটারে এবার বাড়াই দিছে 10 করে দিছে, ল্যামডারে বাড়াইছো, ফার্স্ট থেকে 10 বানাইছো, তাহলে দেখবে এটা 100 হয়ে গেছে। মানে আমি যেটা বোঝাইতে চাইতেছি, এই ল্যামডার মানটা ফার্স্টের থেকে তুমি 10 বাড়াইছো, তাহলে দেখো ব্যাগ ভি 50 এর থেকে হয়ে গেছে 100। একবার ভি হয়েছে 50 আর ভি হয়েছে 100। মানে আমি এইটাই বোঝাইতে চাইছি। অনেক ছাগল দিয়ে আছে যারা এটা বোঝে না যে ল্যামডার মান বাড়লে ভি এর মান বাড়বে, এটা বুঝবে না। এই জন্য এই এনে করাইলাম, এই যে ল্যামডার মান বাড়ছে, ফার্স্টের 10 বানাইছে, ভি এর মান বেড়ে গেছে, এটা বুঝাইতেছি। ল্যামডার মান বাড়লে ভি এর মান বাড়বে, ল্যামডার মান বাড়লে ভি এর মান বাড়বে, ভি এর মান বাড়লেও ল্যামডার মান বাড়বে। অর্থাৎ এই ভি আর ল্যামডা সমানুপাতিক, মানে ভি ইজ প্রফেশনাল টু ল্যামডা, মানে ভি যত বাড়বে ল্যামডা তত বাড়বে, ভি যত বেশি ল্যামডা তত বেশি, ভি যত বাড়বে ল্যামডা তত বাড়বে, এইটা মনে রাখতে হবে। তাইলে 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 ভি যত বাড়বে ল্যামডা তত বাড়বে, এটা একটু মুখস্থ করে নাও। ভি আর ল্যামডা এটা একটু মনে রাখবা যে ভি ইজ প্রফেশনাল টু ল্যামডা, মানে ভি আর ল্যামডা সমানুপাতিক, এটা একটু দেখে দিবা। তাহলে একটু আমারে বলবা, পি মাধ্যমে শব্দের বেগ হইছে 300 মিটার পার সেকেন্ড, তাহলে কিউ মাধ্যমে শব্দের বেগ হইছে 350 মিটার পার সেকেন্ড। এন্ড কিউ মাধ্যমে শব্দের বেগটা কি পি মাধ্যমে শব্দের বেগের থেকে বেশি? জি বেশি, কারণ 350। তাহলে বলেন এইটার জন্য ল্যামডা কিউটা বড় হবে নাকি ল্যামডা পিটা বড় হইব? অবশ্যই এর বেগ যেহেতু বেশি, এর তরঙ্গ দৈর্ঘ্যও বেশি হবে, অর্থাৎ যার বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই জন্য এই জিনিসটা বুঝতে হবে, অর্থাৎ এইটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য লিখবা ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি, এইটা বুঝতে হবে। ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি কেন লিখছি? কারণ এটার ভি বেশি, এটার ভি বেশি দেখে এটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বেশি হবে, ল্যামডা বেশি, আর এটার ল্যামডা কম, এর লেগে এটা বিয়োগ করছি। তুমি শেষ করে দাও, শেষ করো। তাইলে আবার একটু দেখো যে ভি ইকুয়াল এফ ল্যামডা, তাইলে বলো তো ল্যামডা ইকুয়াল কি হবে? ভি ডিভাইডেড বাই এফ। অবশ্যই ল্যামডা ইকুয়াল ভি ডিভাইডেড বাই এফ হবে। দেখো ভি ইকুয়াল এফ ল্যামডা, ল্যামডা ইকুয়াল ভি বাই এফ। তাহলে এই ল্যামডা কিউর জায়গায় তুমি এটা ল্যামডা ইকুয়াল কি লিখতে পারো? ভি ডিভাইডেড বাই এফ। যেহেতু ল্যামডা কিউ, এজন্য এটার ক্ষেত্রে কিউ দিবে, এটার ক্ষেত্রে কিউ দেওয়ার দরকার নেই, কারণ এটার উৎস একই, দুটোটার ক্ষেত্রে সেম হবে। এটার ক্ষেত্রে কি লিখবা? এটাও লিখবা ভি বাই এফ ল্যামডা ইকুয়াল, বাট এটা পি আছে এজন্য পি দিবা। নিচে পি দিবা না কেন? কারণ এটার কম্পাঙ্ক একই, কিছু বইলা দেয়নি, ফ্রিকোয়েন্সি একই হয়, 0.1। এখান থেকে তুমি হচ্ছে এই যে এফ আছে, নিচে এফ আছে, একটা 1 ভাগ এফ কমন নিয়ে নিবা। একটা 1 ভাগ এফ কমন নিলে এই এফটা চলে আসবে, থাকবে হচ্ছে ভি কিউ মাইনাস এখানে থাকবে হচ্ছে ভিপি সমান হবে 0.1। তাহলে এই যে এফটা আছে থাকুক,
এখন তুমি দেখো 1/f, আচ্ছা এটা 1/f থাকুক, হ্যাঁ 1/f, আমি f ই বাইর করতেছি, কম্পাঙ্ক কত এটাই বাইর করতেছি। তাহলে এই যে এই টোটাল জিনিসটা গুণ অবস্থা আছে, ওই সাইডে গেলে কি ভাগ হয়ে যাবো না? এখন হবে 0.1 ডিভাইডেড বাই vq মাইনাস vp। এখন তুমি মানটা বসিয়ে দিবা জাস্ট, দেখো এটার জায়গায় মানটা বসিয়ে দিই যে 0.1 এর 0.1, vq এর মান কত 350 মাইনাস 300, তুমি এটা ক্যালকুলেট করো, দেখো উপরে পাবা 0.1, নিচে এটা করলে হবে 50। সো যেটা হবে 1/f সমান যেটা পাবা, আলটিমেটলি তুমি সব ক্যালকুলেশন করবা, 1/f সমান কত পাবা, 1/1 ডিভাইডেড বাই 500 পাবা। তাহলে এখন তোমার তো 1/f দরকার নাই নিশ্চয়ই, তোমার দরকার শুধু f মানে ফ্রিকোয়েন্সি, এটা বলছে কম্পাঙ্ক কত। তাহলে কম্পাঙ্ক পাইতে হলে এটারও উল্টাইতে হবে এটারও উল্টাইতে হবে, যদি উভয় পক্ষের উল্টে দাও, উল্টে দিলে তুমি পাবা f সমান, উল্টে দিলে শুধু 500 পাবা। f মানে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক এটা একক হচ্ছে হার্টজ। আশা করি তুমি বুঝতে পারছো আসলে কি বাহির করছে এখানে, কি বের করে ফেললাম আমরা। এই দুইটা মাধ্যম থেকে শব্দ, মানে শব্দ একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে, এবার দুইটা মাধ্যমে গমন করার ফলে যেই জায়গাতে শব্দ সৃষ্টি হয়েছে ওই জায়গার কম্পাঙ্ক বের করে ফেললাম 500 হার্টজ। তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট এই কথাটা মনে রাখতে হবে। আশা করি বুঝতে পারছো। যদি এটা বুঝো, আমি আরেকটু জিনিস জানাবো। এই যে প্রশ্নটা পড়লো, পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে এত এত, মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এত হলে শব্দের কম্পাঙ্ক কত? তুমি যে কম্পাঙ্ক বাইর করছো, আমি যদি বলি এই শব্দের পি মাধ্যমে শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য কত, এনে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য দেয়া নেই, শুধু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। এখন যদি আমি বলি পি মাধ্যমে শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য কত, পারবা কেউ? পারবো, আমি পারবো। পি মাধ্যমে শব্দের তরঙ্গ, এটি সব নোট করে ফেলবো স্ক্রিনশট দিয়ে। তো মুইসা দেই, তোমাকে বলছিলাম যে পি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত বের করতে, কেউ পারবা কিনা? এই অঙ্কটারই পি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, পি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত, কত এটা বের করতে বলছি। ধরো এটার থেকে এটা উদ্দীপক দিয়ে এটার একটা প্রশ্ন দিলাম, তাহলে কি করবা একটু দেখো। তুমি কি পি মাধ্যমে, এই যে এখানে পি মাধ্যমে শব্দের বেগটা পাইছো না, শব্দের বেগ, আর এটা তো দেয়াই আছে স্যার, ভিপি সমান তো দেয়াই আছে, পি মাধ্যমে শব্দের বেগ 300। তুমি নেই মাত্রই হবে এই যে দিকটা পাইছিলাম কম্পাঙ্ক, পি আর কিউ মাধ্যম দোনোটা যেহেতু উৎস সমান, কম্পাঙ্ক তো পাইই গেছো, পি মাধ্যমের কম্পাঙ্ক 500, কিউ মাধ্যমের কম্পাঙ্ক 500, এই যে আমরা যেটা পাইছিলাম একটু আগে, কারণ উৎস সেম, উৎস সেম, একই উৎস থেকে শব্দ তৈরি হয়েছে। তো কম্পাঙ্ক পি এর জন্য 500, কিউ এর জন্য 500, তাহলে না এই যে পি মাধ্যমে শব্দের কম্পাঙ্ক, এটাও না তুমি জানো, মানে কই থেকে জানো, এফ সমান কত ছিল 500 হার্টজ, পি মাধ্যমে শব্দের কম্পাঙ্কটা কই থেকে পাইছে, এটা এটা গ থেকে পাইছে, সরি এটা গ ম বুঝি না, এটা কত দিছিলাম 3 থেকে পাইছিলাম, 3 হতে পাই মানে 3 থেকে পাইছিলাম এটা। তো তুমি চাইলে লিখতে পারো। তাহলে দেখো পি মাধ্যমে শব্দের বেগ কম্পাঙ্ক জানো, আমি তোমারে বলছিলাম পি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা পি বাইর করতে বলছিলাম, পি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। এখন তুমি তো জানবে, আমরা জানি, আমরা জানি ডেটা তুমি জানো, ভি ইকুয়াল এফ ল্যামডা। এখন আমি যদি ল্যামডা বাহির করি, ভি ভাগ এফ হবে, বাট এটা পি মাধ্যম ছিল না, এজন্য এনো ফি দিবা, এনো ফি দিবা, এফ এর জায়গায় ফি দিবা না, কারণ উৎস একই ছিল, কিউ মাধ্যমেরও এফ একই হয়। সো এনে পি এনো পি। সো এটা দেখো ভিপি এর মান কত 300 ডিভাইডেড বাই ল্যামডার মান কত 500, একটা মান তো নিশ্চয়ই পাবা, দুইটা দুইটা কাটবা, 3 ডিভাইডেড বাই 5, 3 ডিভাইডেড বাই 5 মানে কত আমি শিওর জানি না, ল্যামডা পি মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 5 মিটার, এত মিটার।
তো তুমি পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য পারবা, কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা না, এটা সবার বাড়ির কাজ। কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে এই যে কিউ মাধ্যমে শব্দের ব্যাগ আছে, শব্দের ব্যাগ এটা লাগবে, কিউ মাধ্যমের কম্পাঙ্ক সেম হবে, সূত্র বসাবা, জাস্ট এনে যেটা 300 বসাইছো না 350 বসাবা কিউ মাধ্যমের ক্ষেত্রে। এটা সবার বাড়ির কাজ যে কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। আশা করি সব এটা পারবা।